করছি 5টায় 5 কথা, আর শুরুতেই আমরা নজর রাখবো ব্রেকিং নিউজগুলোর দিকে। এনসিপিআই এর মান্যতা দেওয়া নিয়ে টালবাহানার মধ্যেই নয়া নাটক। এনসিপিআই এখন বহুজন এনসিপিআই আন্দোলন। পোস্ট কাকলিপুত্রের। বহুজন এনসিপিআই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান কাকলিপুত্রের। বৈদ্যনাথ ঘোষ দস্তিদারের পোস্টে শুধুমাত্র সাংসদ কাকলির ছবি। দলিত, মুসলিম, এসসি, এসটি, ওবিসি সমাজের মানুষকে আহ্বান। বহুজন এনসিপিআই আন্দোলনে যোগ দিতে আহ্বান কাকলি ঘোষ দস্তিদারের। ফোন নাম্বার দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বৈদ্যনাথ ঘোষ দস্তিদারের। বৈদ্যনাথের দাবি এনসিপিআই এর নতুন নাম ঠিক করেছেন কাকলি। সৌরভ গুহ রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি সৌরভের কাছে চলে যাবো। সৌরভ, আমরা দেখতে পাচ্ছি যে এনসিপিআই এর মান্যতা দেওয়া, সেটা নিয়ে একটা টালবাহানা চলছে, তার মধ্যেই এবারে নয়া একটা নাটক। এবারে বহুজন এনসিপিআই আন্দোলন, এমনই পোস্ট কাকলিপুত্রের। একেবারেই মধুকল্পিতা। এনসিপিআই এর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যখন যথেষ্ট পরিমাণে প্রশ্নচিহ্ন রয়েছে, সেইখানে দেখা যাচ্ছে এনসিপিআই এর নামের সঙ্গে যুক্ত হচ্ছে বহুজন এবং বহুজন এনসিপিআই পার্টি। এই নামে পোস্ট হচ্ছে, সেই পোস্টে কাকলি ঘোষ দস্তিদারের ছবি এবং কাকলি পুত্র সোশ্যাল মিডিয়া, সামাজিক গণমাধ্যমে এই পোস্টটা করছেন। নিশ্চিতভাবে আমরা যখন তার পুত্রের সঙ্গে যোগাযোগ করি, তিনি আলাদা কোনো রাজনৈতিক দল বা পার্টি হিসেবে এটাকে বলছেন না, বলছেন একটি আন্দোলন বা একটি এনজিও বা সার্ভিস। মূলত দলিত, আদিবাসী এবং পিছিয়ে পড়া মানুষজনদের সাহায্য করবার জন্য এই আন্দোলন। এখন সামগ্রিকভাবে একটা প্রশ্ন নিশ্চিতভাবে থেকে যায় যে এই যে বহুজন এনসিপিআই মুভমেন্ট বা পার্টি, বা এই যে দলিত, আদিবাসী, মুসলিমদের জন্য যে বিশেষ উদ্যোগ, এটা কি এনসিপিআই পার্টির সর্বসম্মতিক্রমে নেওয়া কোনো কর্মসূচি, নাকি ব্যক্তিগতভাবে কাকলি ঘোষ দস্তিদারের নেওয়া একটি কর্মসূচি? এই প্রশ্নটি নিয়ে নিঃসন্দেহে ধোঁয়াশা থেকেই গেল। মধুকল্পিতা। একেবারেই ধন্যবাদ তোমাকে সৌরভ। আমরা এনসিপিআই এই প্রোগ্রামগুলো নিচ্ছে, মানে এটা পলিটিক্যাল প্রোগ্রাম। এখন এনসিপিআই যে দল, তার নাম হচ্ছে এনসিপিআই, কিন্তু আমরা একটা অর্গানাইজেশন তৈরি করছি যেটার নাম হচ্ছে বহুজন এনসিপিআই মুভমেন্ট। সেটা একটা চ্যারিটি হিসেবে কাজ করবে। তোমাদের কাছে আছে মানে এটা এনসিপিআই এর নিয়ন্ত্রণাধীন নয়, এক্সটেনশন অফ দ্য পার্টি, ইটস লাইক আ চ্যারিটি। আমরা করার চেষ্টা করছি, যার নাম হবে এনসিপিআই বহুজন মুভমেন্ট, ঠিক আছে? এবং তার মাধ্যমে আমরা দলিত, আদিবাসী, মুসলিম, ওবিসি, এক্সট্রিম ব্যাকওয়ার্ড ক্লাস আর আপনার হচ্ছে মহাদলিত, এদের জন্য কাজ করব, মহিলাদের জন্য কাজ করব। আমাদের সোশ্যাল মিডিয়া সেল থেকেই ছড়ানো হয়েছে বা পোস্ট করা হয়েছে যে নতুন যে পার্টিতে আমরা 20 জন সাংসদ গত অধিবেশনেও কাজ করেছি, জয়েন করেছি এবং আগামী দিনেও কাজ করব। এনসিপিআই, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, সবাইকে নিয়ে চলবে। বিশেষ করে যারা পিছিয়ে পড়া সমাজের মানুষ, দলিত সম্প্রদায়, সংখ্যালঘু, মহিলা, তাদের সকলকে নিয়ে এবং অর্থনৈতিকভাবে দুর্বল তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা কাজ করব, এটাই বলা হয়েছে। এক একটা পার্টির নাম অনেক রকম থাকে, কিন্তু কলোকালি যখন বলা হয় তখন অন্যভাবে বলা হয়। যেটা আমি আপনাকে এক্ষুনি এক্সাম্পল দিলাম। আমরা যদি বলি যে এখানে কংগ্রেসের মিছিল হচ্ছে, তাহলে কিন্তু আমরা বলি না যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মিছিল। সিম্বলটাও নতুন, আমরা সবাই মিলে এসেছি কাজ করব বলে, মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, সৎ পথে। বিচিত্র ব্যাপার, কতটা বিভ্রান্ত এই দল ছুট তৃণমূলরা, এর থেকেই বোঝা যায়। আগে ছিল দল ছুট তৃণমূল, পরে হয়ে গেল ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, তারপর এখন আবার বলছে বহুজন যুক্ত হবে ওদের নামের সাথে। এটা ওদের বিভ্রান্তিরই প্রকাশ। আসলে ওদের সম্বন্ধে বলা যায় যে ধোবিকা কি ড্যাশ ড্যাশ আছে, না ঘরকা না ঘাটকা, ওদের সেই রকম অবস্থা। যদি নাম পাল্টাতে হয় তো সুদীপ নাকি ওদের চেয়ারম্যান, তো সুদীপের বলা উচিত। ওনার পুত্র পোস্ট করছে, তা সে তো আরও হাস্যকর। সে তো মানসিক রোগের চিকিৎসা করে, তো
তার কি গুরুত্ব আছে আমি জানি না। পুরো ব্যাপারটা সব মিলে হাস্যকর, এটা রাজনৈতিক প্রশ্নই নয়। কাকুলিদি যেটা বলবে নিশ্চয়ই তিনি সম্মানে, কিন্তু তার ছেলে কি বলছে না বলছে, তার ছেলে কি পোস্ট করছে, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা আমাদের মতো চলছি, আর ওনার ছেলে ওনার মতো বলছেন। ওনার পার্সোনাল উক্তি ওটা, আমাদের নিজস্বতা, আমাদের সকলের উক্তি ওটা নয়। এটাই আপনাকে বলতে পারি। আমরা সেটা আন্দোলন করছি, সেটা আমরা করে যাচ্ছি। এলাকার ডেভেলপমেন্ট, এলাকার উন্নয়ন, এলাকার কাজকর্ম, এলাকার মানুষের বিপদ আপদ, এলাকার মানুষের যে কোনো সমস্যা সবটাই সমাধান করতে আমরা আমাদের কাজ করে চলেছি অবিরত। এই কাজটাই আমরা করে যাচ্ছি। 20 জনের সাংসদের যা কীর্তিকলাপ, শীতকালে সাধারণত সার্কাস আসে, এ তো বর্ষাকালীন সার্কাসে পরিণত হয়েছে। এনারা জিতেছেন তৃণমূল থেকে অ্যান্টি বিজেপি ভোট পেয়ে, দিল্লিতে গিয়ে ঘুরঘুর করছেন বিজেপির কাছে, ছবি ছাড়ছেন বিজেপির সঙ্গে, মুখে বলছেন এনসিপিআইতে আমরা জয়েন করলাম। লোকসভা টিভিতে দেখা যাচ্ছে স্পিকার তাদের বলছেন এখনো টিএমসিতেই আছেন, তৃণমূলেই আছেন। আবার কখনো কেউ বলছেন বহুজন এনসিপিআই এর কথা। তো তারা কোথায় আছেন তারা নিজেরাই জানেন না। ওনারা তো একটা নির্দিষ্টভাবে বলবেন যে আমরা এই জায়গায় আছি। ওনাদের তো সাংসদ পদ খারিজ হয়ে যাওয়া উচিত। বিজেপির দয়ায় ওনারা টিকে আছেন। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। একটি পোস্ট করেছেন কাকলি ঘোষ দস্তিদারের ছেলে, সেখানে তিনি বলছেন এনসিপিআই এখন বহুজন এনসিপিআই আন্দোলন, মানে এনসিপিআই এর মান্যতা দেওয়া নিয়ে যখন টালবাহানা, তার মধ্যেই একটা নয়া নাটক সংযোজন হলো। ভারত এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে প্রায় ৩,৫০০-এর কাছাকাছি রাজনৈতিক দল আছে এবং কেন্দ্রীয় দল, রাজ্য স্তরের দল এরকম করলে যে ৩,৫০০ দল আছে তাতে যদি একটা দল বাড়ে বা একটা দল কমে যায়, তাতে রাজনৈতিক ক্ষেত্রে খুব কিছু ইতর বিশেষ পার্থক্য হয় বলে আমরা মনে করি না। সমস্ত মানুষেরই অধিকার আছে, সাংবিধানিক অধিকার। তিনি যে কোনো দলে যুক্ত হতে পারেন, যে কোনো দল তৈরি করতে পারেন নির্বাচন কমিশনের রীতি এবং নীতি মেনে। সুতরাং কে কোন দিকে যাচ্ছেন, কি করছেন, সেটা তাদের ব্যাপার। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি একটি প্রধান শক্তি। আমরা আমাদের কাজ করছি, রাজনৈতিকভাবে বিজেপির কাজ করবে। পশ্চিমবঙ্গের জাগ্রত জনতাকে সঙ্গে নিয়ে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে তার কার্য প্রবাহ বজায় রাখবে। কে কোন দলে গেলেন, এছাড়া কে কার সঙ্গে কি করছেন, কোন দলের নাম বদলে কি হচ্ছে, সেসব নিয়ে পশ্চিমবঙ্গের বাঙালি আগ্রহী নয়, আমরাও আগ্রহী নই। এবারে যেটা যারা করছেন সেটা তাদের ব্যাপার। ধন্যবাদ আপনাকে দেবজিৎ বাবু। কাকলি বস্তিদার নাম ছিল হেরো কাকলি। উনি একবার বালিগঞ্জে হেরেছেন, একবার যাদবপুরে হেরেছেন, একবার হাওড়ায় হেরেছেন। হাঁটতে হাঁটতে ওনাকে মমতাদি বারাসাতে দিয়েছিল, মমতাদির ছবি দেখিয়ে উনি জিতেছিলেন, ওনার হাজব্যান্ডও জিতেছিলেন। তার এত কিছু পাওয়ার পরে উনি যখন বেইমানি করলেন এবং এখন উনি আবার নামকরণ করছেন, উনি আবার নানান ধরনের কথা বলছেন, এইগুলো লোক হাসাচ্ছে। উনি ওনার যোগ্যতায় একটা নির্বাচনেও জিততে পারবেন না, কিছু তো করতে পারছে না, ওই সমস্ত করে বাজার গরম করার চেষ্টা করছে। লাভের লাভ কিছু হবে না। মমতা ব্যানার্জির কাছে তৃণমূল কংগ্রেস জনতা আছে। গোষ্ঠীদ্বন্দ্বে পঞ্চায়েত সমিতি হাতছাড়া তৃণমূলের। মথুরাপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির দখল নিল এবারে বিজেপি। ৩০ সদস্যের পঞ্চায়েত সমিতিতে ১৮ জনের সমর্থন নিয়ে বোর্ড গঠন বিজেপি। আমাদের প্রতিনিধি শুভেন্দু হালদার রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, কি আপডেট? দেখো, এই মুহূর্তে মথুরাপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে চলে এসেছে। তোমাকে জানিয়ে রাখবো ৩০ জন সদস্যের পঞ্চায়েত সমিতিতে ১৮ জনের সমর্থন পেয়ে সভাপতি নির্বাচিত হলেন বিজেপির সদস্য দিব্যেন্দু সরকার। তোমাকে এটাও জানাবো যে ৩০টি আসনের মধ্যে ১৪টি তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এর ৩ জন এবং বিজেপির ১ জন, টোটাল ১৮ জন সদস্য এই আস্থা ভোটে তাকে সমর্থন জানিয়েছিল। এরপর গতকাল ভোটাভুটি হয় এবং ভোটাভুটির পর বিজেপি এই পঞ্চায়েত সমিতি দখল করে। ধন্যবাদ তোমাকে।
এই মথুরাপুর 1 নম্বর ব্লকে লাগাতার লুট হয়েছে, তোলাবাজ হয়েছে, সমস্ত কিছু তছনছ করে দিয়েছে। এই মথুরাপুর 1 নম্বর ব্লকে 10টা গ্রাম পঞ্চায়েতে কোনো মানুষের উপকার হয়নি, কিন্তু এই পঞ্চায়েত সমিতির যে সভাপতি ছিল, ওই পঞ্চায়েত সমিতি সভাপতি মানবেন্দ্র হালদার, তার বিরুদ্ধে একাধিক তছরূপ আছে। আমরা সেটা জানতে পেরেছি, আমরা ইমিডিয়েটলি সব দেখছি এবং কিভাবে এবং ওর মাথা কে আছে তাকেও আমরা খুঁজে বার করব। সর্বদল মিলে আমরা এই বোর্ড তৈরি করি। এখানে সিপিএম আছে, তৃণমূল আছে, বিজেপি আছে। দুদিকে বিজেপির মধ্যে লড়াই হয়েছে, তো তার মধ্যে একজন পেয়েছে 12, অন্নপূর্ণা পেয়েছে 12, আর দেবু যে বলে যে দাঁড়িয়েছে সে পেয়েছে 18। আমরা 18-12 এই পর্যন্ত হয়েছে। এই পর্যন্ত যে 18 হয়েছে সে সভাপতি নির্বাচিত হয়েছে। বহরমপুরে তৃণমূল নেতার আলমারিতে আগ্নেয়াস্ত্রের একেবারে ভান্ডার। প্রাক্তন শহর যুব তৃণমূল সভাপতির বাড়িতে উদ্ধার হয়েছে 5টি ম্যাগাজিন, 186 রাউন্ড কার্তুজ। পাপাই ঘোষের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার বহরমপুর থানার পুলিশের। অন্যদিকে শক্তিপুরে এক ব্যক্তির বাড়িতে মিলেছে 3টি আগ্নেয়াস্ত্র, 6টা ম্যাগাজিন এবং 40 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। পাপাই ঘোষ বলে একজনকে আমরা অ্যারেস্ট করেছি, সে পুলিশ কাস্টাডিতে আছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 2টো 9mm, 3টে 7.65 mm, তার বাইরে 2টো 1 শটার অ্যান্ড ম্যাচিং 170 অ্যামিনিশন প্লাস 12 বোরে কিছু একটা অ্যামিনিশন অ্যান্ড আদার অ্যামিনিশন ওর কাছ থেকে সিজার হয়েছে। তার বাইরে আমাদের এসওজি টিম আর ওসি শক্তিপুরের জয়েন্ট হতে 3টে আমরা 7.65 mm প্লাস 40 রাউন্ডস অ্যামিনিশন আমরা লাইভ ধরেছি। 3জনই অভিযুক্ত ধরা হয়েছে ওই পার্টিকুলার কেসে। 3জনই জালাঙ্গি আছে। ভোটের সময় থেকে পলাতক ছিল, ঠিক আছে, এখন ফিরেছিল কোর্টের, তো ওখান থেকে ওর পুলিশ কাস্টাডিটা আমরা নিয়েছি। প্রিলিমিনারি যা পাচ্ছি এরা বিহার সাইড থেকে আর্মসটা কিনেছে অ্যান্ড বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে আমরা পেয়েছি। নিশ্চয়ই আরও আছে, যার কাছ থেকে কিনেছে আর যেখানে সাপ্লাই করছিল আরও আছে নিশ্চয়। এখন তো আমরা যারা নিয়ে এসেছিল আর যেখানে সাপ্লাই দিতে চেয়েছিল ওটাকে ধরেছি। কোথায় থেকে কিনেছে এখনও আমরা আন্ডার ইনভেস্টিগেশন আছি, আর কোথায় পাচার করছিল সেটাও আন্ডার ইনভেস্টিগেশন আছে। ভোটের ফলাফলের পর থেকেই পলাতক ছিল যুব তৃণমূল নেতা পাপাই ঘোষ। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদেই এই বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র ও গুলি। গতকাল তার বাড়ি থেকে 7টি আগ্নেয়াস্ত্র আর 180টিরও বেশি কার্তুজ উদ্ধার হয়েছে, যা ভাবাচ্ছে পুলিশ প্রশাসনকে। পুলিশের প্রাথমিক অনুমান এই এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে এবং নির্বাচন পরবর্তীতে হিংসা তৈরি করার জন্যই এই আগ্নেয়াস্ত্র মজুত করেছিল, যদিও পালা বদলের পর থেকেই সে পলাতক ছিল। ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, টিভি 9 বাংলা। এই পাপাই ঘোষ দীর্ঘদিন ধরে বহরমপুর শহরে, বিশেষ করে সাইদাবাদ এলাকায় তাণ্ডব চালিয়েছে। তার পরিণতি এটাই হবে। 7টা নয়, আরো অসংখ্য অস্ত্র ওর এবং ওর যারা চামচা আছে তাদের কাছে আছে। পুলিশ প্রশাসনের ভালো পদক্ষেপ, এই পদক্ষেপকে আমরা সমর্থন করি। আমার দলে তার উপর বহরমপুরে, তারপর একটা শহরে, তার উপর আমি কি সব জায়গায় খবর রাখি? আমি বুঝতে পারছি না এরা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবার মানে সিদ্ধান্ত নিয়েছে কিনা। 186 খানা গুলি, কোথাও 40 খানা গুলি, মানে এটা তো যুদ্ধ হয়ে যাবে মনে হচ্ছে। এটা রণক্ষেত্র বানিয়ে দেবে এরা। তো আমার বক্তব্য হচ্ছে এদের প্রত্যেকের ঘর তল্লাশি করা হোক। এরম বহু কার্ট্রিজ বেরোবে, বহু আগ্নেয়াস্ত্র, বহু ম্যাগাজিন, স্টেন গান, ব্রেন গান, অনেক কিছু এদের ঘর থেকে বেরোবে, যা দিয়ে এরা পুরো পশ্চিমবঙ্গটাকে সিভিল ওয়ারের দিকে নিয়ে যেতে চাইছে। এটা পরিষ্কার। হেরে যাওয়ার পরও এখনো ঘরের মধ্যে বন্দুক রেখেছে কিসের জন্য? তার মানে এদের কোনো না কোনো পরিকল্পনা নিশ্চয়ই আছে। এই তৃণমূল ভালো তৃণমূল হয়ে যাবে দুদিন পরে, অসুবিধার কি আছে? তখন দুদিন পরে একেবারে ভালো তৃণমূল হয়ে গেলে শুভেন্দু অধিকারীর ক্যাম্পে ঢুকে পড়বে, আর একেবারে বিজেপি হয়ে যেতে চাইলে শ্রমিক ভট্টাচার্য দুদিন পর বরণ করে নেবেন, অসুবিধা নেই।
সন্দেশখালীতে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে পরপর গুলি। গতকাল রাতে বিজেপি নেতা জুম্মান শেখের বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযুক্তরা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে দাবি বিজেপি নেতার। গুলির শব্দে আশেপাশের লোকজন ছুটে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নেজার থানার রাজবাড়ী আউটপোস্টের পুলিশ। বাড়ির আশেপাশ থেকে উদ্ধার গুলির খোল। তদন্ত শুরু হয়েছে। বিজেপি নেতার বাড়িতে মোতায়েন পুলিশ। আমার উপরে পরপর আমার ঘরে লক্ষ্য করে ঘরের ভিতরে গুলি ঢুকে গেছে, দেয়াল কেঁপে উঠেছে, পরপর গুলি। আমি দেয়াল কেঁপে উঠতে আমি চিল্লি মেরে উঠলাম ঘর থেকে চিল্লি মেরে ওঠার পরে সঙ্গে সঙ্গে ওখানে চেলার সঙ্গে ওরাও মনে করছে যে গুলি লেগে গেছে। গুলি লাগার পরে এইবার আমার ভাই বোনেরা যে যেখানে ছিল, ভাই ভাইপো শাস্তে ভাই সব যে যেখানে শুয়েছিল সেইভাবে ওই অবস্থায় লাঠি সোটালে ছুটে আসার পরে ওরা দিশাহারা হয়ে ছুট মারে। শাহজাহান বাহিনীর হাতে এখনো প্রচুর অস্ত্র শস্ত্র আছে। শেখ শাহজাহানের অনুগামীরা জেলে থেকে শাহজাহান এখন ফোনে কথা বলতে পারবে না, ইন্টারভিউর মাধ্যমে কথা বলে সেখান থেকে পরিচালনা করছে শেখ শাহজাহান। আর তার বোনাই সাবির মোল্লা অর্পে আজান এর নেতৃত্বে এইসবগুলো হচ্ছে। উত্তরবঙ্গে সিম পাচার চক্রের তদন্তের সামনে এলো চাঞ্চল্যকর নতুন তথ্য। সিম পাচার চক্রের সম্রাট বাংলাদেশি আকবর। এসটিএফ সূত্রের খবর, দিনহাটা এবং পাঞ্জিপাড়া থেকে ভারতীয় সিম সংগ্রহ করত আকবরের নেটওয়ার্ক। সেই সিম বাংলাদেশ হয়ে চলে যেত পাকিস্তানের ইসলামাবাদে। বেশ কয়েকবার বাংলাদেশ গিয়েছিল পাক চর প্রদীপ্ত বসু। পাক চরের সঙ্গে বাংলাদেশে যায় আরও এক বাঙালি। দিল্লি থেকে চর বৃত্তির কার্যকলাপ চলতো। এসটিএফ সূত্রে এমনই জানা যাচ্ছে। এর পাশাপাশি আরও যে তথ্য উঠে আসছে, এই সিম পাচার চক্রে উত্তরবঙ্গের সক্রিয় এক নেপালিও। সীমান্তে যে গবাদি পশু পাচার, সেই পাচারের মাধ্যমে বাংলাদেশ থেকে হাওয়ালার টাকা আসতো বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। তদন্তের জাল যত বিস্তৃত করছে এসটিএফ, ততই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এই সিম কাণ্ড নিয়ে। যে সিম আমাদের দিনহাটার, সেই সিম ব্যবহার করা হচ্ছে করাচি থেকে। কিভাবে? সিমের হোয়াটসঅ্যাপ হিসেবে ব্যবহার করা হচ্ছে এখান থেকে ওটিপি নিয়ে। ফলে সিমটিকে কিন্তু পৌঁছাতে হচ্ছে না, তার আগেই সেই সিমের ব্যবহার হয়ে যাচ্ছে পাকিস্তানের করাচি, রাওয়ালপিন্ডি এবং লাহোরের সেনা ছাউনি থেকে। অবাক করার মতো বিষয়, এর সঙ্গে বেশ কয়েকজন ভারতীয় এমন নাম পাওয়া গেছে যেটা কিন্তু এসটিএফকে ভাবাচ্ছে। কোচবিহার থেকে ক্যামেরায় প্রসেনজিৎ দাসের সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, টিভি9 বাংলা। একবার যদি সিম কার্ড ধরা পড়ে যায় কিংবা সিম কার্ডের রেকর্ডেড হয়ে যায়, সেই সিম কার্ডটা যেন সেকেন্ড টাইম আর ইউজ না করা যায়, সেই জন্যই এত সিম কার্ড ওঠানোর দায়িত্ব। এবং তারা পাকিস্তান থেকে সেই অর্ডারগুলো দেবে এবং নানাভাবে এই সিম কার্ডগুলো ইউজ করবে। শুধু সিম কার্ড এই ইউজে নয়, সাইবার অ্যাটাক। একটা দেশকে যদি ধ্বংস করতে হয় তাহলে সবচেয়ে প্রধান হচ্ছে সাইবার অ্যাটাক। সেই সাইবার অ্যাটাকের জন্য মূল জিনিস হচ্ছে এই সিম। সুতরাং এই সিমগুলো যদি পাকিস্তানে যে সাপ্লাই করা হচ্ছে নিয়ে যাচ্ছে, নানাভাবে ওরা সাপ্লাই করছে, নেপালের মাধ্যমে, মায়ানমারের মাধ্যমে, অন্যভাবে যে পাকিস্তানের কাছে সিম গচ্ছিত আসে, যারা ওখান থেকে যারা আসবে, পাকিস্তান থেকে যারা আসবে, তাদেরকে ওই সিম দিয়েই পাঠাবে। এবং এখানকার স্লিপার সেল যারা পাকিস্তান হয়ে কাজ করছে এবং করবে, তাদেরকে সিমের মাধ্যমেই কাজ করাতে হবে এবং পাকিস্তানের সিমে এখানে কাজ করবে না। সেই জন্যই এই ইন্ডিয়া থেকে এই সিমগুলো নেওয়া হচ্ছে এবং এগুলোকে ইউজ করা হচ্ছে। এটা ভারতীয় নাম্বার, ভারতীয় লোক কথা বলছে এবং ভারতীয়ভাবে কথা হচ্ছে। তো এইটা এজেন্সির পক্ষে, যে এজেন্সি এক্সটার্নাল অথবা ইন্টারনাল এজেন্সি, ভারতীয় এজেন্সি, তার সঙ্গে মনিটর করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এবং এটা বারবার হয়েছে, এটা প্রথমবার নয়। এবার ধরা পড়েছে পশ্চিমবাংলার থেকে, তাই আমাদের গণমাধ্যমে উঠে এসছে এই জিনিসটা হচ্ছে। এটা নিশ্চিতভাবে তাদের কোনো উদ্দেশ্য আছে, একটা বড় প্ল্যান আছে। এবং আমি বারবার বলেছি, 4-5 জন 6 জন যে ধরা পড়লো, একভাবে যে প্রথম যাকে বর্ধমান থেকে ধরা পড়লো, এই একটা মডিউলের সঙ্গে আরো কিছু লোক এখন পর্যন্ত জড়িয়ে আছে। 5-6 জনের কাজ নয় এবং দীর্ঘদিন ধরে আছে। তো নিশ্চিতভাবে এটা একটা বড় সাফল্য। তো নিশ্চিতভাবে সাফল্য, এসটিএফ এর সাফল্য, এজেন্সি সাফল্য।
আইএসআই এজেন্ট বাংলাদেশি আকবরের সঙ্গে যোগাযোগ ছিল পাক চর ফজলে রাব্বি। এসটিএফ সূত্রে খবর, জাল নোট পাচারে জড়িত ছিল ফজলে রাব্বি। প্রচুর বাংলাদেশি নম্বর পাওয়া গেছে তৃণমূল নেতার ভাইয়ের মোবাইলে। বহু চ্যাট ডিলিট করা হয়েছে হোয়াটসঅ্যাপ থেকে। দার্জিলিং এর সদর হাসপাতালে চিতাবাঘ, সিসি ক্যামেরায় ধরা পড়ল চিতাবাঘের গতিবিধি। হাসপাতালে চিতাবাঘ খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য। চিতাবাঘের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি বন দপ্তরের। দার্জিলিং এর সদর হাসপাতালে চিতাবাঘ, সিসি ক্যামেরায় ধরা পড়েছে চিতাবাঘের গতিবিধি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছেন। প্রসেনজিৎ, কি আপডেট? দেখো, গতকাল রাতে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে যে একটি চিতাবাঘ ঘুরে বেড়াচ্ছে। যে জায়গায় ঘুরছে চিতাবাঘটি, যে দৃশ্য আমরা দেখাচ্ছি, সেটা দার্জিলিং সদর হাসপাতালের চৌহদ্দির মধ্যে, অর্থাৎ ঘন জনবসতিপূর্ণ এলাকা। ওই এলাকায় যেহেতু পাহাড়, গভীর রাত, সেই কারণে মানুষজন ছিল না, কিন্তু যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারতো। সেই জায়গা থেকেই মানুষজনের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। সকালে বন দপ্তরকে খবর দেওয়া হয়, কিন্তু এখনো পর্যন্ত সেই চিতাবাঘটি হদিশ মেলেনি কোথায় সেই চিতাবাঘটি আছে। তবে বন দপ্তর তার তল্লাশি জারি রেখেছে। ধন্যবাদ তোমাকে।